আমার স্বামীর গোপন দ্বিতীয় স্ত্রী এসেছে আমার কাছে আল্ট্রাসাউন্ড স্ক্যান করাতে। আমিও জানতাম না উনি আমার স্বামীর স্ত্রী। আমি যখন বললাম এই খুশির দিনে আপনার হাজব্যান্ড আসেনি আপনার সাথে, উনি তখন বলল, আসলে ম্যাডাম আমার স্বামী তো তার ব্যবসা নিয়ে প্রচুর ঝামেলায় থাকে, তাই আসতে পারে নাই। এটা বলে উনি খুশি মনে ওনার মোবাইল থেকে তাদের দুইজনের একসাথে একটা ফটো দেখাইলো। ফটোতে তার স্বামীকে দেখে আমার পায়ের তলা থেকে মনে হলো মাটি সব সরে গেল। আরে এটা তো সায়ন, আমার হাজবেন্ড। কিন্তু আমি তাকে কিছু বুঝতে না দিয়ে তাকে বিদায় করে দিলাম। আমার একটা 6 বছরের বাচ্চা আছে। আফরিন নামের ওই মেয়েটা যখন চেম্বার থেকে হাসি মুখে বিদায় নিয়ে চলে গেল, আমি ঝটপট আমার অ্যাসিস্ট্যান্টকে বলে দিলাম, আজকের মতো রোগী দেখা শেষ, বাকিদের অন্য ডেট দিয়ে দাও। ভেতর থেকে দরজাটা লক করে দিয়ে আমি ধপাস করে চেয়ারে বসে পড়লাম। আমার পুরো শরীর কাঁপছিল, হাত পা ঠান্ডা হয়ে আসছিল। টেবিলের ওপর রাখা পানির গ্লাসটা নিতে গিয়েও পারলাম না। হাত থেকে ফসকে পানিগুলো মেঝেতে পড়ে গেল, ঠিক আমার জীবনের মতোই, যা এক নিমেষে ওলটপালট হয়ে গেছে। মোবাইলের স্ক্রিনে দেখা সায়নের এই চিনতে হাসিটা আমার চোখের সামনে বারবার ভাসছিল। যে মানুষটা প্রতিদিন সকালে আমার আর আমাদের 6 বছরের ছেলে আবিদের কপালে চুমু খেয়ে বাসা থেকে বের হয়, যে মানুষটা রাতে বাড়ি ফিরে আবিদকে কোলে নিয়ে গল্প করে, সে অন্য একটা মেয়ের স্বামী। আর সেই মেয়েটা এখন সায়নের সন্তানের মা হতে চলেছে। ব্যবসায় প্রচুর ঝামেলা থাকে। আফরিনের এই কথাটা আমার কানে তীরের মতো বিঁধছিল। এবার আমার মাথায় সব হিসাব মিলতে লাগলো। গত বছর ধরে সায়ন প্রায়ই বলতো, ব্যবসায় একটু মন্দ যাচ্ছে, ঢাকার বাইরে ক্লায়েন্ট মিটিং আছে, কখনো চিটাগাং কখনো সিলেট যাওয়ার নাম করে ও 3-4 দিন উধাও থাকতো। আমি সরল বিশ্বাসে ভাবতাম লোকটা আমাদের ভবিষ্যতের জন্য কত কষ্ট করছে, অথচ ও সেই দিনগুলো কাটাতো আফরিনের সাথে আরেকটা সংসারে। কান্নায় আমার বুক ফেটে যাচ্ছিল, কিন্তু আমি নিজের গালে থাপ্পড় মেরে থামালাম। না, এখন কান্নার সময় না। আমার একটা 6 বছরের বাচ্চা আছে, ওর ভবিষ্যতের দায়িত্ব আমার। আমি যদি এখন ভেঙে পড়ি তবে সায়ন খুব সহজে পার পেয়ে যাবে। ও একটা ধূর্ত লোক। আমি চেম্বারে সিন ক্রিয়েট করলে ও উল্টো আফরিনকে সরিয়ে ফেলত আর নিজেকে নির্দোষ প্রমাণ করার নাটক করত। আমি ব্যাগটা গুছিয়ে চেম্বার থেকে বের হলাম। গাড়িতে উঠে ড্রাইভারকে বললাম বাসায় নিয়ে যেতে। পুরোটা পথ আমার শুধু আবিদের মুখটা মনে পড়ছিল। ও এখনো কত ছোট, কিচ্ছু বোঝে না। ও জানে ওর বাবা পৃথিবীর সেরা বাবা। এই নিষ্পাপ বাচ্চাটার সামনে আমি কিভাবে এই সত্যটা আনবো? বাসায় যখন পৌঁছালাম তখন সন্ধ্যা 7টা। কলিং বেল চাপতেই আবিদ এসে দরজা খুলে দিল। আম্মু, তুমি আজকে এত তাড়াতাড়ি চলে আসলে? ও আমার গলা জড়িয়ে ধরলো। আমি অনেক কষ্টে নিজের চোখের পানি লুকিয়ে ওকে কোলে নিলাম। ওর কপালে চুমু খেয়ে বললাম, হ্যাঁ বাবা, আম্মুর আজকে একটু তাড়া ছিল। আবিদকে ওর রুমে পাঠিয়ে আমি ড্রয়িং রুমে এসে বসলাম। ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে রইলাম। রাত 9টা বাজে। সায়ন বাসায় ফেরে। আজকেও ফিরবে, কিন্তু আজকে আর 5টা দিনের মতো সাধারণ কোনো রাত হবে না। আজ আমি কোনো ঝগড়া করব না। আমি সায়নের মুখ থেকে এই সত্যিটা বের করব। কিন্তু এমনভাবে যাও কল্পনাও করতে পারবে না। ঠিক রাত 9টা বেজে 10 মিনিটে দরজায় লক খোলার শব্দ হলো। সায়ন ভেতরে ঢুকলো, হাতে মিষ্টির প্যাকেট, মুখে সেই চিরচেনা ক্লান্ত অথচ মায়াবী হাসি। ওর দিকে তাকিয়ে আমার ভেতরের ঘৃণাটা দাউ দাউ করে জ্বলে উঠল। কিন্তু আমি মুখে একটা স্বাভাবিক হাসি টেনে বললাম, আজকে এত খুশি কেন? মিষ্টি এনেছো যে? সায়ন জ্যাকেটটা খুলতে খুলতে বলল, আরে বলো না, ব্যবসায় একটা বড় ডিল ফাইনাল হলো আজ। অনেক দিনের একটা ঝামেলা মিটলো। আমি মনে মনে হাসলাম। ঝামেলা তো কেবল শুরু হলো সায়ন।